নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। শুধু কি দল, একগুচ্ছ আসনে প্রার্থী ঘোষণা করে দিলেন হুমায়ুন। তালিকায় তৃণমূলের নেতা নেত্রীর নাম। লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার জাগো প্রকল্প, সরাসরি 5,000 টাকা পাবেন বাংলার মহিলারা। প্রাণ বাঁচাতে লুকোতে হয় ভারতীয় পরিচয়, বাংলাদেশের হারহিম অভিজ্ঞতার বয়ান কলকাতার সেতারবাদকের। গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম, দেশটাকে রাম নাম সত্য হে করে দিচ্ছে, বিজেপিকে নিশানা মমতার। গভীর রাতে বাড়িতে ঢুকে যুবককে খুন, জিজ্ঞাসাবাদের জন্য আটক 2 মহিলা। উঁচু ক্লাসের ছাত্রীদের সঙ্গে কম্পিউটার রুমে কুকীর্তি, সাসপেন্ড করা হলো আলিপুরদুয়ারের হাই স্কুলের ভূগোল শিক্ষককে। ঘুমের মধ্যেই বাড়িতে আগুন, আটকে পড়লেন সকলে, হাওড়ায় ঝলসে মৃত্যু গোটা পরিবারের। উন্নয়ন আসরে আরাবল্লী ধ্বংসের ব্লুপ্রিন্ট, সুপ্রিম রায়ে প্রবল বিতর্কের মুখে সাফাই মোদী সরকারের। মারকাটারি শীত, দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে নতুন খেলা খেলবে আবহাওয়া, বড় আপডেট হাওয়া অফিসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। প্রথমে বাবরি মসজিদ তৈরির ঘোষণা, পরে নতুন দল তৈরির ঘোষণা। বছরভর একের পর এক চমক দিয়েছেন হুমায়ুন কবির। আজ সোমবার সেই নতুন দল ঘোষণার মঞ্চেও চমক দিলেন ভরতপুরের বিধায়ক। এদিন মঞ্চ থেকে জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল ঘোষণা করেছেন হুমায়ুন। মঞ্চে উড়েছে সেই দলের নাম লেখা পতাকা। সবাই ভিড় চোখে পড়ার মতো। সেই সঙ্গে হুমায়ুনের মঞ্চে দেখা যাচ্ছে তৃণমূলের বিক্ষুব্ধ নেতা নেত্রীদের। হুমায়ুন আগেই জানিয়েছিলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থী দেবেন তিনি। সেই মতো একে একে নাম ঘোষণা করলেন। হুমায়ুনের নতুন দল ঘোষণা, ভরতপুর ও রেজিনগর 2 কেন্দ্র থেকে নিজে লড়বেন হুমায়ুন। খড়গপুর গ্রামীণ কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হবে ইব্রা হাজি। মালদহের বৈষ্ণবনগরের প্রার্থী মুস্তারা বিবি। মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী মনীষা পাণ্ডে। ভগবানগোলায় লড়বেন আরেক হুমায়ুন কবির, তিনি পেশায় ব্যবসায়ী। রানীনগর থেকে যিনি লড়বেন তার নামও হুমায়ুন কবির। দক্ষিণ দিনাজপুরের ধনিরাম বিধানসভার প্রার্থীর নাম ডক্টর ওয়েদুল রহমান। বালিগঞ্জের প্রার্থীর নাম নিশা চট্টোপাধ্যায়। ইছাপুরের প্রার্থীর নাম সিরাজুল মণ্ডল। অর্থাৎ শুধু মালদহ মুর্শিদাবাদে সীমাবদ্ধ থাকছে না হুমায়ুন, বালিগঞ্জ ইছাপুরের মতো কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। শীঘ্রই ইশতেহার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রার্থীদের মধ্যে মনীষা পাণ্ডে ছিলেন তৃণমূলের নেত্রী। এছাড়া রানীনগরের প্রার্থী ডক্টর হুমায়ুন কবির 2016 সালে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কংগ্রেসের কাছে হেরে যান তিনি। সিরাজুল মণ্ডলের দাবি তিনি 21শে জুলাইয়ের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন। এদিনের মঞ্চে নতুন দলের নাম লেখা পতাকার পাশাপাশি নাম লেখা টি-শার্টও দেখা গিয়েছে। রাজ্য সরকারের নতুন জাগো প্রকল্প ঘিরে উত্তাল বাংলা। এই প্রকল্পের অধীনে রাজ্যে প্রায় 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে এককালীন 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মূলত মহিলাদের স্বাবলম্বী করতেই এই বিশাল অঙ্কের তহবিল বরাদ্দ করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্যের পর এই নতুন উদ্যোগ রাজ্যের নারীশক্তির অর্থনৈতিক ভিতকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। এই সুবিধা পেতে সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীকে অবশ্যই নিবন্ধিত হতে হবে এবং নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত এবং যাদের ক্যাশ ক্রেডিট লিমিট বা টার্ম লোন রয়েছে তারাই এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। নির্দিষ্ট শর্ত পূরণকারী যোগ্য গোষ্ঠীগুলি সরাসরি তাদের অ্যাকাউন্টে এই অর্থ সাহায্য লাভ করবে। ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুতে 18ই ডিসেম্বর থেকেই উত্তাল বাংলাদেশ। মৌলবাদীদের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পায়নি ছায়ানটের মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যেখানে ভাঙচুর চালিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই ছায়ানটেই অনুষ্ঠান করার কথা ছিল আলাউদ্দিন খানের বংশধর শরদিয়া সিরাজ আলী খানের। যদিও প্রাণ বাঁচাতে অরাজক বাংলাদেশ থেকে তড়িঘড়ি কলকাতায় ফিরেছেন সিরাজ। এমনকি ভারতীয় পরিচয় লুকিয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন তিনি। ঘরে ফিরেও আতঙ্ক কাটছে না সঙ্গীত শিল্পীর। গত 16ই ডিসেম্বর ঢাকায় পৌঁছন সিরাজ। 17ই ডিসেম্বর বনানীতে জাজ কনসার্ট অনুষ্ঠান করেন তিনি। দুদিন পর ছায়ানটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান করার কথা ছিল তার। যদিও তার আগেই হাদির মৃত্যুতে রণক্ষেত্র পরিণত হয় বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে দেশটির 2 সংবাদ মাধ্যম ভারতীয় দূতাবাস আওয়ামী লীগের অফিসে হামলা চালায়। চট্টগ্রামে খুন হন এক সাংবাদিক।
দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে হত্যা করা হয়। এই সময় হামলা করা হয় সাংস্কৃতিক সংগঠন ছায়ানটেও। সামগ্রিক পরিস্থিতিতে দিশাহারা অবস্থা হয় সিরাজের। প্রাণ বাঁচাতে ভারতীয় পরিচয় লুকিয়ে বাংলাদেশ ছাড়েন তিনি। ঢাকা বিমানবন্দরে সেদিন আঞ্চলিক ভাষা তাকে রক্ষা করেছিল। সিরাজ কিভাবে জানলেন আঞ্চলিক বাংলা ভাষা? কিংবদন্তি শিল্পী এবং সঙ্গীতগুরু আলাউদ্দিন খানের জন্ম বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায়। সিরাজের পিতামহ তিনি। বাবা ধ্যানেশ খান খ্যাতনামা শারদবাদক আলী আকবর খানের ছেলে। সিরাজ কলকাতার বাসিন্দা হলেও বাংলাদেশে এখনও তাদের অনেক আত্মীয় বাস করেন। শারদবাদক বলেন, আমার মায়ের জন্ম ব্রাহ্মণবেড়িয়ায়। মায়ের কাছে ওই অঞ্চলের ভাষা শিখেছি। বিপদের সময় যা ঢাল হিসেবে কাজ করলো। এরপর অবশ্য সিরাজের ভারতীয় পরিচয়পত্র গাড়ির ড্যাশবোর্ডে লুকিয়ে রাখেন ড্রাইভার। আলাউদ্দিন খানের বংশধর শারদিয়া বলেন, কোনো সঙ্গীত প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হতে পারে ধারণার বাইরে ছিল। পরের দিন দেখতে গিয়েছিলাম প্রতিষ্ঠানটি, দেখলাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইতস্তত ছড়িয়ে পোড়া ভাঙাচোরা বাদ্যযন্ত্র। অসাবধানতায় তার একটিতে আমার পা ঠেকে গিয়েছিল। সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিয়েছি সঙ্গীতের দেবী সরস্বতীর কাছে। যোগ করেন, খান পদবী এবং বংশক্রম দেখে সবাই বিশ্বাস করেছেন আমি বাংলাদেশের। ভারতের মাটিতে পা দিয়েও অবশ্য পুরোপুরি চিন্তামুক্ত নন আলাউদ্দিন খানের বংশধর এই শারদিয়া। কারণ তার মা এবং একাধিক বাদ্যযন্ত্রী এখনো পদ্মা পারে রয়েছেন। এসআইআর শুনানি পর্বে বিএলওদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করলেন মমতা। মহাত্মা গান্ধীর নামে ছিল কেন্দ্রের মনরেগা প্রকল্প। নরেন্দ্র মোদী সরকার সেই প্রকল্পের নাম বদল করে দিয়েছে। সেই ঘটনা নিয়ে তীব্র বিরোধিতা বিরোধীদের। দেশের ইতিহাস মোছার চেষ্টা করছে বিজেপি। মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে রাম নাম ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। সেই প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করেন তিনি। গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম, দেশটাকে রাম নাম সত্যাহে করে দিচ্ছে, কটাক্ষ মমতার। কেন্দ্রের বিজেপি সরকার দেশের ইতিহাস ঐতিহ্য বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ করেছেন। কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্প মনরেগা মহাত্মা গান্ধীর নামে ছিল। সদ্য শেষ হওয়া লোকসভা অধিবেশনে মনরেগা প্রকল্পের নাম বদল করেছে মোদী সরকার। ১০০ দিনের কাজের জায়গায় ১২৫ দিন এবার থেকে কাজ হবে, সেই কথাও জানানো হয়েছে। গান্ধীজির নামের প্রকল্পে কেন বদল হলো সেই বিষয়ে সরব হয়েছেন বিরোধীরা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কেন্দ্রকে নিশানা করেছেন। এদিন মমতা বলেন, গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম, দেশটাকে রাম নাম সত্যাহে করে দিচ্ছে। নাম না করে অমিত শাহকে নিশানা করেছেন তিনি। মমতার কথায় এরকম হোম মিনিস্টার দেখিনি। স্বৈরাচারী দুরাচারী তিনি কন্ট্রোল করছেন। তিনিই প্রধানমন্ত্রীকে কন্ট্রোল করছেন। গলায় স্বর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, দাঙ্গাকারীরা যদি দেশ চালায় তাহলে কি হবে বুঝুন। বাংলার মানুষদের উদ্দেশ্যে মমতার প্রশ্ন, আর কত যাবে বাংলার সম্মান? বিশ্বকবি বিদ্যাসাগর গান্ধীজিকে অসম্মানিত হতে হবে? বাংলা ভাষার অস্মিতাকে অসম্মানিত হতে হবে? বিজেপিকে বাংলায় পা রাখতে দেওয়া যাবে না। নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে হবে, সেই বার্তাও দিয়েছেন মমতা। তার কথায় আমি বিশ্বাস করি কর্মীরা পারবে। টাকার কোনো দাম নেই। জীবন দিয়ে যেটা সঞ্চয় করবেন সেই কর্মের দাম থাকবে। কন্যাশ্রী সেলের কম্পিউটার রুমে উঁচু শ্রেণীর ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি হাই স্কুলের ভূগোল শিক্ষক ভাস্কর পালকে সাসপেন্ড করা হলো। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশে ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫ মাস আগে উঁচু ক্লাসের একাধিক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে ভাস্কর পালকে শামুকতলা থানার পুলিশ গ্রেফতার করে। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন। মামলার তদন্তে যাতে কোনো রকম প্রভাব না পড়ে, শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না হয় এবং তদন্ত স্বচ্ছভাবে সম্পন্ন হয়, সেই কারণেই শিক্ষা দফতরের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাসপেন্ড সংক্রান্ত নির্দেশিকা সংশ্লিষ্ট স্কুল, জেলা শিক্ষা দফতর এবং জেলা প্রশাসনের বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও তদন্ত সূত্রে জানা গিয়েছে, জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির একটি রিপোর্টের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে তিনি ক্লাসের ভেতরে এবং ক্লাসের বাইরে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করছিলেন। অভিযুক্ত শিক্ষক কন্যাশ্রী প্রকল্পের দায়িত্বে ছিলেন। অভিযোগে আরও বলা হয়েছে, কন্যাশ্রী সেলের কম্পিউটার রুমে ছাত্রীদের ডেকে নিয়ে তিনি অশালীন আচরণ করতেন। ঘটনাটি প্রায় ৭ মাস আগের। প্রথমে কয়েকজন ছাত্রী বিষয়টি দুজন শিক্ষিকার কাছে জানালেও তা গুরুত্ব পায়নি বলে অভিযোগ। পরে পুনরায় অভিযোগ জানানো হলে এক শিক্ষিকা বিষয়টি প্রধান শিক্ষককে জানান। এরপর প্রধান শিক্ষক অভিভাবকদের ডেকে আলোচনা করে বিষয়টি স্কুলের স্তরেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি জানতে পেরে আলিপুরদুয়ার জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তদন্ত শুরু করে এবং তদন্তের রিপোর্ট পুলিশের কাছে পাঠায়। সেই রিপোর্টের ভিত্তিতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়।
এই প্রসঙ্গে তৃণমূল শিক্ষক সংগঠনের আলিপুরদুয়ার জেলা সভাপতি ভাস্কর মজুমদার জানান, মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী মামলা চলাকালীন অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি বিচারাধীন হওয়ায় এই নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। আলিপুরদুয়ার জেলা স্কুল পরিদর্শক রবিনা তামাং জানান, মামলা চলাকালীন ওই শিক্ষককে সাসপেন্ড করার নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর। সেই নির্দেশ মতো ওই স্কুলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে নিম্নমুখী তাপমাত্রার পারদ, বাড়ছে শীতের কাঁপুনি। বড়দিনের আগেই মেজাজ বদলেছে আবহাওয়ার। আবহাওয়া দফতর বলছে 25শে ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামতে পারে 14 ডিগ্রিতে। দোসর হবে ঘন কুয়াশা। আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, জানুন সম্পূর্ণ আপডেট। দক্ষিণবঙ্গের আবহাওয়া। হাওয়া অফিস বলছে আপাতত কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 23 থেকে 24 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15 ডিগ্রির আশেপাশে। বুধবার থেকে তাপমাত্রা কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। 26শে ডিসেম্বর থেকে তাপমাত্রা আরও কমবে, বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আপাতত পশ্চিমের জেলাগুলিতে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে ঘোরাঘুরি করবে সর্বনিম্ন তাপমাত্রা। বড়দিনের আগে কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে 12 থেকে 13 ডিগ্রির ঘরে। 24শে ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে আরও। কিছু জেলায় 2 থেকে 3 ডিগ্রি রাতের পারদ পতন হতে পারে। অর্থাৎ বড়দিন এবং নিউ ইয়ার পর্যন্ত ভালোই শীতের আমেজ থাকবে রাজ্যে। এদিকে তাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে কুয়াশা। আগামী দুদিন রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি রয়েছে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বেলা বাড়লেও কোথাও কোথাও কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। অধিক কুয়াশার দাপট থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। দৃশ্যমানতা 50 মিটারেরও নিচে নেমে যেতে পারে একাধিক জেলায়। এক নজরে উত্তরের আবহাওয়া। উত্তরবঙ্গে আপাতত চলতি সপ্তাহে খুব বেশি পারদ পতনের সম্ভাবনা নেই বললেই চলে। বছরের শেষ থেকে ফের তাপমাত্রা নামবে। বর্তমানে পাহাড়ি দার্জিলিং, কালিম্পং এবং পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে শীতের দাপট বেশি থাকবে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় রাতের তাপমাত্রা 9 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।